একজন অন্ধ মেয়ে দুর্ঘটনার শিকার হয়। তার আত্মা তার শরীর থেকে বের হয়ে যায়, আর মেয়েটিকে কেবল একটি ছেলে ছাড়া অন্য কেউ দেখতে পায় না। এতে মেয়েটির আত্মা কনফিউজড হয়ে যায়। সে ভাবছে কেউ তাকে দেখতে পায় না, তাহলে এই ছেলেটি কিভাবে তাকে দেখতে পায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে এবং গল্পটি জানতে শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতে দেখানো হয় মিস্টার লিকে। সে রাস্তায় দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, এখন আমার কি করা উচিত। অন্যদিকে একটি মেয়ের মৃত্যুতে সবাই শোকাহত। সেখানে ফিউনারেল অনুষ্ঠিত হচ্ছিল, আর সেখান থেকে একটি ছেলে মিস্টার লিকে ফোন করে। লিয়ার ফোনে ব্রাদার ইন ল নামের একটি কল আসে। এর মানে হলো যেই মেয়েটি মারা গিয়েছে সে লিয়ের ওয়াইফ। কিন্তু লি নিজের ওয়াইফের ফিউনারেলে না গিয়ে তার ব্রাদার ইন লর ফোন কেটে দেয় এবং বাস্কেটবল প্র্যাকটিস করতে থাকে। পরের দিন লি তার অফিসে যায়। লি একজন ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট। সেখানে লিয়ের শ্যালক অপেক্ষা করছিল। লি বলে, একটা কাজ করলে ভালো হয়, আমরা বাইরে গিয়ে কথা বলি। কিন্তু তার শ্যালক তাতে রাজি হয় না। সে রেগে গিয়ে বলে, তুই আমার বোনকে মেরেছিস, তাই তুই ওর ফিউনারেলে আসিসনি। লি কোনোভাবেই তাকে চুপ করাতে পারছিল না। সে তাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু ছেলেটা বারবার তাকে খুনি বলতে থাকে। তাই লি মাথা ঠান্ডা করে শ্যালককে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে আরো বিরক্ত হয়ে যায়। লিয়ের কলিগরা সবাই তাদের দিকে তাকাতে শুরু করে। লি তখন বলে, আসলে ও আমার ব্রাদার ইন ল, ও রাগের কারণে না বুঝে কথা বলছে। তখনই লিয়ের শ্যালক তাকে বেশ জোরে ঘুষি মারে, আর লি পড়ে যায়। তারপর লিয়ের কলিগেরা জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি সমস্যা হয়েছে? সে বলে, কিছু না। এই বলে সে কলিগদের কাছে পরের কেসের ব্যাপারে জানতে চায়। এই কেসটি 2 মাস আগের। মিজো নামের এক মেয়ের। সে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। তখন থেকেই ওই মেয়েটি কোমায় আছে। লিয়ের কলিগ তাকে বলে, মেয়েটি চোখে দেখতে পায় না, আর যে গাড়ি ড্রাইভ করছিল সে আমাদের ক্লায়েন্ট। এটা শুনে লি বলে, তাহলে ক্লায়েন্টদের কাছ থেকে টাকা নিয়ে মেয়েটির পরিবারকে দিয়ে দাও, এতে তো আমার মনে হয় না কারো কোনো সমস্যা হবে। লিয়ের কলিগ বলে, ওর বাবা মা নেই, শুধুমাত্র একজন গার্জিয়ান আছে, কিন্তু সে কোনোভাবেই টাকা নিতে চাচ্ছে না। তখন লিয়ের বস এসে বলে, একটা কাজ করো, তুমি এই কেসটা নিয়ে নাও, আর কোনোভাবে মেয়েটির গার্জিয়ানকে রাজি করাও ফুল সেটেলমেন্ট করার জন্য। তাকে কনভিন্স করার চেষ্টা করো, আর বলো কেস ফেরত নিয়ে নিতে, কারণ যে অ্যাক্সিডেন্ট করেছে সে আমাদের সিইও এর ক্লোজ ফ্রেন্ড। যদি সে জেলে যায় তাহলে আমাদের অনেক বড় সমস্যা হয়ে যাবে। তখন লি মিজোর গার্জিয়ানের সঙ্গে দেখা করতে হসপিটালে যায়। আসলে লিয়ের স্ত্রীকেও এই হসপিটালেই ভর্তি করানো হয়েছিল এবং সে এখানেই মারা যায়। তাই এখানে আসতে তার একটু অদ্ভুত লাগছে। লি তার স্ত্রীকে মিস করছে। যাই হোক, এরপর লি মিজোর রুমে যায়। সেখানে গিয়ে দেখে জানালার কাছে কিছু ছোট গাছ আর পাথর আছে। সে একটি ড্রয়ার খুলে সেখান থেকে মিজোর ছোটবেলার কিছু ছবি দেখতে পায় এবং লি সেই ছবিটির একটি ফটো তুলে নেয়। আর তখনই একটি মেয়ে এসে জিজ্ঞেস করে, তুমি কি করছো? লি চমকে উঠে বলে, তুমি কে? মেয়েটি বলে, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? লি বলে, আরে আমি অন্ধ নই। ঠিক তখনই একজন ডাক্তার এসে জিজ্ঞেস করে সে কে এবং কি জন্য এখানে এসেছে। লি বলে যে সে একজন ইন্স্যুরেন্স এজেন্ট, সে পেশেন্টকে দেখতে এসেছে। এরপর সে মেয়েটি তাকে প্রশ্ন করতে থাকে এবং লিও সেটার উত্তর দেয়। এটা দেখে ডক্টর জিজ্ঞেস করে, তুমি কার সাথে কথা বলছো? কিন্তু লি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এই মেয়েটি ছিল মিজো, কিন্তু সে তো কোমায় আছে, তাই না? হ্যাঁ, সে কোমায় আছে এবং হসপিটালে হেঁটে বেড়াচ্ছে। আর এর রহস্য আপনারা একটু পরে জানতে পারবেন। কিন্তু মিজো এটা বুঝতে পারছিল না যে কেন শুধু ওই লোকটাই তাকে দেখতে পাচ্ছে। ওদিকে এটাই যে মিজো সেটা না জেনেই লি হসপিটাল থেকে বেরিয়ে যায়। কিছু নকল রোগীও সেখানে আছে, যারা ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য অসুস্থ হওয়ার নাটক করছে। তাদের মধ্যেই একজন ভণ্ড রোগীর নাম চিনি, যে অন্যদের সাথে মার্বেল খেলছে। সে জানে লি একজন ইন্স্যুরেন্স এজেন্ট, তাই সে সবাইকে সতর্ক করে। এরপর সবাই রোগীদের মতো আচরণ করতে শুরু করে। এগুলো দেখে লি বলে, তোমাদের হাসপাতাল নয়, সিনেমায় থাকা উচিত ছিল। কি অ্যাক্টিং করো রে বাবা, কিন্তু একদিন তোমরা খারাপভাবে ধরা পড়বে। এটা বলার পর সে চলে যায় এবং তারপর লি মিজোর গার্জিয়ানের সঙ্গে দেখা করে। মিজোর গার্জিয়ান মিজোর একজন ভালো বন্ধু। লি তাকে জিজ্ঞেস করে যে দুর্ঘটনার দিন কি মিজো ডিপ্রেসড বা নার্ভাস ছিল, কিন্তু সে বলে, তোমার কোম্পানির অনেকেই এসেছিল এবং আমাকে এই একই প্রশ্ন করেছে। তোমরা মিজোকে দোষী বানিয়ে এই কেসটা বন্ধ করতে চাচ্ছ, তাই না?
আমি জানি না তোমরা কাকে প্রোটেক্ট করার চেষ্টা করছো, কিন্তু তুমি এখন এখান থেকে চলে যাও। আমি আর কিছুই বলবো না। লি অফিসে এসেই কেসটি নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে। সে জানতে পারে মেজর ব্যাগ, তার চশমা এবং অন্যান্য জিনিসপত্রগুলো ঘটনাস্থলেই ছিল, কিন্তু তার ব্লাইন্ড স্টিকটা, যেটা সাহায্যে সে হাঁটে, সেটা সেখানে ছিল না। তখন লি পুলিশকে ফোন করে জিজ্ঞেস করে যে ঘটনাস্থলে এমন কোনো লাঠি পাওয়া যায়নি। এদিকে লির বাড়িতে তার শাশুড়ি এসেছে। লি তার কাছে ক্ষমা চেয়ে বলে, ফিউনারেলে আমি যেতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। তার শাশুড়ি বলে, ঠিক আছে বাবা, তোমার কাজ ছিল যার কারণে তুমি আসোনি, আর আমার ছেলে যে তোমার অফিসে গিয়ে তোমাকে মেরেছে সেজন্য আমাকে ক্ষমা করে দিও। তখন লি বলে, কোনো সমস্যা নেই, ও ছোট, রাগের কারণে এগুলো বলেছে। তারপর সে উপরে লিয়ের বেডরুম পরিষ্কার করতে যায়। তখন লি বলে, আমি নিজেই পরিষ্কার করে নেব। লিয়ের স্ত্রী মারা যাওয়ার পর থেকে সেই বেডরুমে একবারও আসেনি। তার শাশুড়ি যাবার পর সে ঘরে একেবারেই একা। সে তার স্ত্রীর আওয়াজ শুনতে পাচ্ছিল, তাই ঘরে না থেকে লি একটা বারে যায় এবং ফেরার পথে সে তার পকেটে একটি পাথর দেখতে পায়। এই পাথরটা সে মিজোর ঘরে দেখেছিল, সেজন্যই সে হসপিটালে গিয়ে সেটি মিজোর কাছে রাখে এবং মাতাল হয়ে মিজোকে প্রশ্ন করে, অন্ধ হয়েও ব্লাইন্ড স্টিক ছাড়া রাস্তা পার হচ্ছিলে কেন? তোমার ভয় লাগতো না? তারপর মাতাল অবস্থায় নিজে নিজেই কথা বলতে বলতে ওখানেই ঘুমিয়ে যায়। সকালে তার নেশা কেটে যায়। তখন সে মিজোকে সরি বলে সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই পেশেন্ট চিনি বেশ আরামে একটি স্কুটারে করে হসপিটালে আসে। লিওর একটা ছবি তোলে। এরই মাঝে হঠাৎ লি দেখতে পায় গতকালের দেখা মেয়েটি একটি ছেলের সাথে বসে কথা বলছে, কিন্তু হঠাৎই সে ভ্যানিশ হয়ে যায়। লি তখন ছেলেটিকে জিজ্ঞেস করে তার পাশে বসে কথা বলা মেয়েটি কোথায় গেল। ছেলেটি বলে, আমি তো অনেকক্ষণ ধরে এখানে একাই বসে আছি, আর আমি তো কোনো মেয়ের সাথে কথা বলছিলাম না, কাউকে দেখিও নি। তারপর সে কনফিউজড হয়ে চিনির কাছে যায় এবং বলে, আমার কাছে প্রমাণ আছে যে তুমি ইন্স্যুরেন্সের টাকার জন্য অসুস্থ হওয়ার ভান করেছ। কিন্তু চিনি বলে, তুমি যা চাও তাই করো, আমি ভয় পাই না। তারপর মিজো লিকে হ্যালো বলে। লি মেয়েটির নাম জিজ্ঞেস করে, কিন্তু চিনি বুঝতে পারছিল না সে কার সঙ্গে কথা বলছে, তাই সে লিকে জিজ্ঞেস করে, তুমি কার সাথে কথা বলছো? লি উত্তরে বলে, আমি ওই মেয়েটিকে জিজ্ঞেস করছি যে তোমার পেছনে দাঁড়িয়ে আছে। কিন্তু চিনি কাউকেই তার পেছনে দেখতে পায় না। লি ওখান থেকে হেঁটে যাচ্ছিল। তখন মেয়েটি বলে, আমার নাম মিজো, আর আমায় তুমি ছাড়া কেউ দেখতে পায় না। মেয়েটিকে পাগল মনে করে লি সেখান থেকে চলে যেতে শুরু করে আর বলে, মিজো তো কোমায় আছে, তাহলে তুমি কিভাবে মিজো হতে পারো? তখন মেয়েটি তাকে বলে, সে আর আমি একজনই। লি তার কথায় বিরক্ত হয়ে সেখান থেকে যেতে শুরু করে। তখনই হঠাৎ সে লক্ষ্য করে মিজোকে আয়নায় দেখা যাচ্ছে না। লি ভয়ে ভূত ভূত বলে চিৎকার করে সেখান থেকে পালিয়ে সোজা বাড়ি চলে যায়। লি এটা দেখার পর খুব চিন্তিত হয়ে পড়ে আর ভাবতে থাকে, ও কি ভূত, নাকি কেউ আমার সাথে মজা করেছে। পরের দিন লি হসপিটালের সিসিটিভি ফুটেজে দেখতে পায় সে সব জায়গায় একা দাঁড়িয়ে আছে, মেয়েটি সেখানে নেই। এটা দেখে লি আবার হসপিটালে যায় আর মিজোকে হসপিটালের ছাদে দেখতে পায়। মিজো ছাদে বসে আছে, কিন্তু সত্য কি তা জানার জন্য লি তার কাছে যায়। সেখানে লি দেখে এক ফোঁটা পানি মিজোর হাতে পড়ে, কিন্তু পানির ফোঁটা হাতের ভেতর দিয়ে নিচে পড়ে যায়। এটা দেখে তো লি বেচারা ভয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে মিজো লিকে বলে যে আমি মিজোর আত্মা, আমি কোমাতে আছি, কিন্তু যখন অর্থাৎ আমার শরীর ঘুমিয়ে থাকে তখন আমার আত্মা বাইরে আসতে পারে, আর যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি আবার শরীরের ভেতর চলে যাই। মিজো অন্ধ, কিন্তু আমি মিজোর আত্মা এবং আমি সব কিছু দেখতে পাই। এমনিতে কেউ আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমি জানি না তুমি কিভাবে জানো আমাকে দেখতে পাচ্ছ। তখন লি বলে, আচ্ছা তাহলে তুমি ভূত? মিজো বলে, আমাকে ভূত বলো না, আমি তো এখনো মরিনি, আমি তো শুধু মিজোর আত্মা। এরপর হঠাৎ মিজো লিকে বলে, আমাকে কোথাও যেতে হবে। কিন্তু লি বলে, আরে তুমি তো একটা আত্মা, তোমার যেখানে মন চায় সেখানে উড়ে যেতে পারো, তোমার আমাকে কি দরকার, শুধু শুধু বিরক্ত করছো আমাকে। এটা বলে লি বাইরে বের হয়ে যায়, কিন্তু সেখানকার সবাই লিকে পাগল ভাবতে শুরু করে, কারণ সে কার সাথে কথা বলছে সেটা কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু লি এর শেষে মিজোর জন্য খুব মায়া হয়, তাই লি মিজোকে তার গাড়িতে নিয়ে যেতে রাজি হয়ে যায়। সে অন্ধ ছিল, কিন্তু তার আত্মা সব কিছু দেখতে পাচ্ছে। মিজোর আত্মা পৃথিবীটাকে প্রথমবার দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়। সে বারবার প্রশ্ন করতে থাকে, এটা কি ওটা কি। প্রথমে লি সবকিছু শান্তভাবে উত্তর দেয়, এটা একটা সেতু, ওটা একটা ট্রেন, ওটা একটা বাড়ি, এটা একটা বাইক।
কিন্তু তার প্রশ্ন শেষই হচ্ছিল না। লি একটা পর্যায়ে বিরক্ত হয়ে বলে, যদি তুমি আর একটা প্রশ্নও করো তাহলে আমি গাড়িটা নিয়ে সোজা সামনে থাকা গাছটিতে ধাক্কা মারবো। তারপর আমরা দুজনেই আত্মা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। কিছুক্ষণ পরে লি মিজোকে সেখানে নিয়ে যায় যেখানে সে আসতে চেয়েছিল। আসলে এখানে মিজোর বন্ধুর বিয়ে হচ্ছিল। বর অন্ধ। বিয়ের আগে বলা হয় কারো এই বিয়েতে কোনো আপত্তি নেই তো। তখনই লি হাত তোলে। সবাই তখন অবাক হয়ে লিয়ের দিকে তাকায়। লি হেসে বলে, দুঃখিত, আসলে আমার কোনো আপত্তি নেই। আমার হাত তুলতে ইচ্ছে করছিল তাই আমি হাত তুললাম। আসলে মিজোর আত্মা লিয়ের হাতটা তুলে ধরে। মিজো কোনো কিছুই টাচ করতে পারে না, কিন্তু কিভাবে যেন সে লিকে টাচ করতে পারছে। মিজো এতে খুব খুশি হয়। এখন বিয়েতে একটি ভিডিও দেখানো হয়েছে। সেখানে মিজো দুর্ঘটনার আগে তাদের দুজনের বিয়ের জন্য কংগ্রাচুলেশন জানায়। ভিডিওটা দেখে মিজো অনেকটা ইমোশনাল হয়ে যায়। ইমোশনাল হওয়ার কারণে মিজো একটু দূরে হেঁটে যায়। লিও তার সাথে যায়। মিজো বলে তার এই বন্ধুকেই পরিবার মনে করত সে। তারপর তারা বাগানে যায়। মিজো লিকে বলে, এটা আমার প্রিয় কুকুর, এর নাম ম্যাঙ্গো, তুমি ওকে একটু আদর করে দাও। কিন্তু লি বলে, আমি পারবো না, আমার কুকুরের প্রতি অ্যালার্জি আছে। তবে মিজোর অনেক অনুরোধে লি ম্যাঙ্গোকে একটু আদর করে দেয়। এরপর লি মিজোকে তার হসপিটালে নামিয়ে দেয়। মিজো লিকে বলে, ধন্যবাদ, আজ আমি অনেক খুশি। আসলে মিজোর দুর্ঘটনাস্থলে হাঁটার লাঠিটা পাওয়া যায়নি, তাই ইন্স্যুরেন্স কোম্পানি প্রমাণ করতে চায় যে মিজো তার ব্লাইন্ড স্টিক আনেইনি, কারণ সে নিজেই আত্মহত্যা করার জন্য গাড়ির নিচে চাপা পড়েছে। এইভাবে তাদের ইন্স্যুরেন্সের টাকাও দিতে হবে না, আর সিইওর বন্ধুও বেঁচে যাবে। কিন্তু লি এটা করতে চায় না, কারণ এটা অন্যায়। আসলে লিয়ের কাজ হলো এই হসপিটালে ইন্স্যুরেন্স হোল্ডারদেরকে পর্যবেক্ষণ করা, অর্থাৎ তারা কি সত্যি অসুস্থ নাকি শুধু টাকার জন্য নাটক করছে। যদি তারা সত্যি অসুস্থ হয় তাহলে লি তাদের ইন্স্যুরেন্স এনে দেবে। এই প্রসঙ্গে লি একজন রোগীর সঙ্গে কথা বলছে, কিন্তু তার পুরো মনোযোগ মিজোকে খুঁজে বের করার পেছনে। কিন্তু মিজো তো সেই সময় জেগে আছে, তাই তার আত্মা তার শরীরের ভেতর থেকে বের হচ্ছে না। ঠিক তখনই চিনি গান করতে করতে সেখানে আসে। লি তাকে বলে, তুমি তোমার অসুস্থতার নাটক করছো এবং তোমার ইন্স্যুরেন্সের টাকা ব্যবহার করছো। আমি বুঝতে পারছি, আমি তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। এই সব বলার পর লি রাগের মাথায় বলে ওঠে, ভিখারি কোথাকার। এই কথা শোনা মাত্রই চিনি গিয়ে লির শার্টের কলার ধরে, কিন্তু একটা ছেলে তার দিকে তাকিয়ে আছে দেখে সে চলে যায়। পরের দিন হসপিটালে লি মিজোকে জিজ্ঞেস করে, তুমি তোমার কাছে পাথর রাখো কেন? সে ব্যাখ্যা করে যে অন্ধ হওয়ার কারণে আমার জিনিসগুলো স্পর্শ করে শনাক্ত করতে হয়, আর এই গোল ধরনের পাথরগুলো আমার খুব পছন্দ, তাই আমি সেগুলো আমার কাছে রাখি। মিজো লিয়ের হাত ধরে তাকে বলে, তুমি কোনো ইচ্ছা ছাড়াই মৃতদের মতো বেঁচে আছো, আমি ঠিক বলছি তো? এটা শুনে লি তার হাত সরিয়ে নেয়। মিজো তার হাত লিকে দিয়ে বলে, এবার আমাকে বলো তো আমার জীবন কেমন? কিন্তু লির কিছুই ফিল হয় না। মিজো মন খারাপ করে বলে, যখন সে অন্ধ ছিল তখন সে সবকিছু স্পর্শ করতে পারত, কিন্তু এখন তার আত্মার সবকিছু দেখার ক্ষমতা আছে, কিন্তু সে কোনো কিছু স্পর্শ করতে বা অনুভব করতে পারছে না। লি মিজোর কথা শুনে তার দুঃখ বুঝতে পারে এবং সে তাকে বাইরে নিয়ে যায়। দুজনে একটি অ্যাকোরিয়াম দেখতে যায়। মিজো এত সুন্দর মাছ দেখে খুব খুশি হয়। মিজো একটি মেয়েকে তার মায়ের সাথে দেখে, আর এতে করে তার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। সে লিকে বলে, আমি শুধু আমার মায়ের কণ্ঠস্বর শুনেছি, আমি জানি না সে কোথায় চলে গেছে। যখন আমি বড় হয়েছি তখন আমার আর মনে হয়নি যে আমার তার প্রয়োজন, তাই আমি আর তাকে খুঁজে বের করার চেষ্টাও করিনি। তারা দুজনে আনন্দের সাথে শহরে ঘুরছিল। তখন গাছ থেকে ফুলগুলোকে ঝরে পড়তে দেখে মিজো আনন্দের সাথে তার হাত দিয়ে ধরার চেষ্টা করে, কিন্তু তার তালু দিয়ে ফুলগুলো পড়ে যেতে শুরু করে। লি তখন তার হাত নিয়ে মিজোর হাতের নিচে রাখে, আর ফুলগুলি আবারও মিজোর হাতে ফিরে আসে। এটা দেখে মিজো বেশ খুশি হয়। এরপর লি মিজোর সাথে একটি বারে গিয়ে বসেছিল। হঠাৎ করে মিজো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, মানে গায়েব হয়ে যায় আর কি। আর তার কারণ হচ্ছে মিজো হসপিটালে জেগে উঠেছে। যদি সে জেগে ওঠে তাহলে তো তার আত্মাকে তার ভেতরে প্রবেশ করতে হবে। মিজো কোমায় আছে, কিন্তু সে এখনো তার নিজের আঙুলগুলো নাড়াতে পারে, এমনকি কণ্ঠস্বরও শুনতে পারে। পরের দিন লি মিজোর একটি ছোটবেলার ছবি নিয়ে তার বন্ধুর কাছে যায় এবং তাকে বলে, এই ছবিটি কোথাকার, এবং সে কিছুক্ষণের মধ্যেই সব ডিটেলস বলে দেয়। সে ওই স্টুডিওতে গেলে স্টুডিওর মালিক পুরনো রেকর্ড খুঁজে নাম এমনকি অ্যাড্রেস পর্যন্ত বলে দেয়। লি তখনই সেই অ্যাড্রেসে যায় এবং সে মিজোর মায়ের বিউটি সেলুন খুঁজে পায়। এই জায়গার কাছেই মূলত মিজোর দুর্ঘটনা ঘটেছিল। সে গিয়ে মিজোর মায়ের সেলুনে চুল কাটে এবং জিজ্ঞেস করে, তোমার মেয়ে কোথায়? সে লিকে বলে, ও স্কুলে গেছে। লি বলে,
আমি তোমার প্রথম মেয়ের কথা বলছি, যেই মেয়েকে তুমি বহু বছর আগে চার্চে রেখে এসেছিলে। এই প্রশ্নের উত্তরে মিজোর মা বলে, আমি মিজো নামের কাউকে চিনি না, তুমি এখন এখান থেকে চলে যাও। অন্যদিকে অফিসে লিয়ের বস লিকে বকাঝকা করছিল। সে মিজোর কেসের ব্যাপারে বলে, তুমি কেন বিশেষ কিছু করছো না। আর তারপর মিজোর কেস আরেকজনকে দিয়ে দেয় এবং লিকে কয়েকদিনের জন্য ছুটি নিতে বলে। লি তখন সরাসরি হসপিটালে চলে যায়, যেখানে অসুস্থ বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে, তারা খেলছে, কিন্তু একটি ছেলে চুপ করে বসে আছে। তখন মিজো লিকে তার সঙ্গে গিয়ে খেলতে বাধ্য করে, সেখানে পাঠিয়ে দেয়। মিজোর কথা মতো লি ওই বাচ্চাটির সাথে খেলতে শুরু করে এবং তাকে জিজ্ঞেস করে, তোমার বাবা কোথায়। ছেলেটি বলে, হসপিটালের বিল অনেক বেশি, তাই বাবা দিনের বেলা কনস্ট্রাকশনের কাজ করে আর রাতে সে ডেলিভারির কাজ করে, তাই এখন সে এখানে নেই। তারা দুজনেই ঘুড়ি ওড়াচ্ছিল। তখনই ছেলেটি চিনিকে দেখে বাবা বলে ডাকে। তখন লি উপলব্ধি করতে পারে যে চিনি একজন ভালো মানুষ এবং সে খুব পরিশ্রম করে। সে একজন রোগীর মতো আচরণ করে তার ইন্স্যুরেন্সের টাকা দিয়ে তার ছেলের চিকিৎসা করছে। এরপর লি মিজোর রুমের সামনে তার মাকে দেখে। সে দরজা থেকে মেজর দিকে তাকিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। তখন লি তাকে জিজ্ঞেস করে, আপনি ভেতরে যাচ্ছেন না কেন। সে বলে, আমি আমার মেয়েকে কিভাবে মুখ দেখাবো। এটা বলে সে চলে যেতে লাগে। লি তার পেছনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মেজর আত্মা তাদের সব কথা শুনে ফেলেছে। মেজর আত্মা লিকে বলে, যদিও আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমার তার সঙ্গে দেখা করতে যেতেই হবে। একদিন আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। আমি ছবিটি খুঁজে পেলাম। আমি ছবিটি বের করে স্টুডিওতে গেলাম। সেখানে আমি আমার মায়ের দোকানের ঠিকানাও খুঁজে পেলাম। আমি সেখানে পৌঁছে আমার ব্লাইন্ড স্টিকটা ভাঁজ করে আমার ব্যাগে রেখে গ্রাহকের মতন ভেতরে ঢুকলাম। আমার মায়ের কণ্ঠস্বর শুনে আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপর সে আমাকে ভেতরে নিয়ে গেল। আমি তার স্পর্শে এক অদ্ভুত স্বস্তি অনুভব করলাম। আমি তাকে বললাম, আমি তোমার মেয়ে মিজো। যখন তুমি আমাকে গির্জায় রেখে এসেছিলে, আমি ছোট্ট একটি বাচ্চা ছিলাম, আর এখন দেখো আমার বয়স 25 বছর। কিন্তু মা না খুশি হওয়ার বদলে ভয় পেয়ে গেল, কাঁদতে থাকলো। তাই আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আমি তোমার জীবন নষ্ট করতে আসিনি, বরং তোমাকে বলতে এসেছি আমার জন্য চিন্তা করার দরকার নেই। কিন্তু আমার মা আমার উপর রেগে চলে গেল। আমি তাকে কষ্ট দিতে চাইনি, তাই আমি যখন বাইরে এলাম তখন বুঝতে পারলাম যে আমার হাঁটার লাঠিটি আমি ভেতরেই রেখে এসেছি। কিন্তু যদি ফিরে যাই তাহলে না জানি আমার মা আমার সঙ্গে কি করবে, সে কি বলবে। এই ভয়ে আমি না থেমে হাঁটতে থাকলাম। আমি ভেবেছিলাম সে হয়তো বহুদিন ধরে আমাকে নিশ্চয়ই মিস করছে, কিন্তু সে তো আমাকে চিনতেই অস্বীকৃতি জানালো। এসব কথা ভেবে আমি কান্না করতে করতে হাঁটছিলাম। এরই মাঝে হঠাৎ করে একটি গাড়ি এসে আমাকে ধাক্কা দেয় আর আমি কোমায় চলে যাই। আর তখন আমার আত্মা আমার শরীর ছেড়ে বের হয়ে যায়। কথাগুলো বলতে বলতেই হঠাৎ মেজর আত্মা নিচে পড়ে অদৃশ্য হয়ে যায়। লি বুঝতে পারে কোনো সমস্যা হয়েছে। সে তাড়াতাড়ি করে রুমের ভেতরে ঢুকে দেখে মিজোর মুখ থেকে রক্ত বের হচ্ছে এবং ডাক্তাররা তাকে আইসিইউতে নিয়ে যায়। ইন্স্যুরেন্স কোম্পানির কাছে এখন প্রমাণ আছে এটা দুর্ঘটনা ছিল না, মিজো আত্মহত্যা করেছে। পরের দিন মিজোর সবচেয়ে ভালো বন্ধু হসপিটালে আসে। লি তাকে বলে, যদি মিজোর মা একবার তার সাথে দেখা করত তাহলে সে শান্তিতে মরতে পারত। লি মিজোর বন্ধুকে নিয়ে আসে এবং মিজোর মায়ের সঙ্গে দেখা করে, কিন্তু মিজোর মা কোনোভাবেই তার সঙ্গে দেখা করতে চায় না। লি মন খারাপ করে বসেছিল। তখনই চিনি এসে লিকে ড্রিঙ্ক দেয় এবং বলে, এত আফসোস করো না, সবকিছুই ভালোর জন্য ঘটে। সে আরো বলে, আমি তোমার ইন্স্যুরেন্স কোম্পানির টাকা চাই না, এই টাকা ছাড়াই আমি আমার ছেলেকে বাঁচাবো। তখন লি বলে, আমি জানি না তুমি ভালো মানুষ কিনা, কিন্তু তুমি যে একজন অনেক ভালো বাবা এতটুকু আমি জানি। পরের দিন মিজোর মা দ্বিতীয় মেয়েকে নিয়ে তার সঙ্গে দেখা করতে আসে। সে লিকে বলে, আমি মিজোর সঙ্গে দেখা করতে এসেছি। তখন লি তাকে বলে, আমি আপনাকে মিজোর জন্য পুরো ইন্স্যুরেন্সের টাকা দেব। তবে মিজোর মা বলে দেয়, আমি শুধু আমার মেয়ের ভালোবাসা চাই, ইন্স্যুরেন্সের টাকা চাই না। আমি বছরের পর বছর মিজোর কাছ থেকে দূরে থাকায় যে ভুল করেছি, সেই ভুল আমি আর করব না। আমি এখন আমার মেয়ের সম্পূর্ণ যত্ন নেব। কিন্তু তার দ্বিতীয় মেয়ে এটা পছন্দ করে না। সে বলে, আমরা এমনিতেই ঋণের বোঝায় জড়িয়ে আছি, তুমি কিভাবে ওর খরচ আবার বহন করবে। এরপর সে মনে মনে ভাবে, মা অন্তত ইন্স্যুরেন্সের টাকাগুলো তো নিতে পারত। মিজোর আত্মা এইসব শুনে ফেলে। মিজোর মা তার পাশে বসে প্রচুর কান্না করছে আর বলছে, এত বছর পরেও তুমি আমার কণ্ঠস্বর মনে রেখেছিলে, তুমি আমার স্পর্শও চিনেছ এবং আমার ঠিকানাও খুঁজে বের করেছিলে, কিন্তু আমি তোমাকে চিনতে অস্বীকৃতি জানিয়েছিলাম। আমার কারণেই তুমি আজ এই অবস্থায় আছো। এইসব শোনার পর দয়া করে আমাকে ক্ষমা করে দিও। মিজোর আত্মা এইসব কথা শুনে ভীষণ ভেঙে পড়ে।
সেই সাথে সান্ত্বনাও পায়, কারণ সে তার মায়ের ভালোবাসা পাওয়ার জন্যই তো অপেক্ষা করছিল। আর আজ সে নিজেই তার যত্ন নিতে এসেছে। এর থেকে বেশি আর কি চাই। এদিকে লিয়ের বস মিজোর গার্জিয়ানকে ইন্স্যুরেন্সের কমপ্লিমেন্টারি অ্যামাউন্ট দিয়ে চুপ করানোর প্ল্যান করছিল, কিন্তু মিজোর মা তাদের মাঝখানে আসে এবং ইন্স্যুরেন্সের সেটেলমেন্ট নিতে চায় না। হসপিটালে মিজোর আত্মা লিকে বলে, আমার জন্য আমার মায়ের খুব কষ্ট হচ্ছে, আমি তাকে খুশি দেখতে চাই, কিন্তু আমার চিকিৎসার জন্য তাকে দিন রাত কাজ করতে হচ্ছে। তারপর আবার হসপিটালে এসে আমার যত্নও নিচ্ছে। ডাক্তারের কথা মতে আমাকে সারা জীবন এরকম প্যারালাইসিস হয়ে থাকতে হবে। আমি চাই না আমার মা আমার জন্য এভাবে কষ্ট পাক। এভাবে আমি এটা চলতে দিতে পারি না। দয়া করে আমার রুমে এসে অক্সিজেন লাইনটা বন্ধ করে দাও। আমি যদি মরে যাই তাহলে আমার মার কষ্টও শেষ হয়ে যাবে। এখন লি মিজোকে রাগ করে বলে, সম্পর্ক কি কেবল সুখের সময় একসাথে থাকে? দুঃখের সময় কি কেউ পাশে থাকে না? আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, আমাদের জীবন অনেক সুখে চলছিল, কিন্তু হঠাৎ একদিন আমার স্ত্রী 2 পা প্যারালাইসিস হয়ে যায় এবং জানা গেল তাকে চিরকাল হুইল চেয়ারে বসে থাকতে হবে। প্রথমে সে জিজ্ঞেস করে, আমি কি তোমার কাছে বোঝা? আমি তাকে বলেছি, তুমি কখনো আমার কাছে বোঝা হবে না। আমি তোমার জন্য এই সব কিছুই খুশি মনে করি, আমি সবকিছুই আনন্দের সাথে করি। কিন্তু ধীরে ধীরে সে ছোটখাটো বিষয় নিয়ে চিৎকার করতে শুরু করে যে আমি তোমার কাছে বোঝা, তুমি আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছো। এই ধরনের কঠোর কথা আমাকে সত্যিই কষ্ট দিত, কিন্তু আমি তার হৃদয় বুঝতে পারতাম এবং সব সময় তাকে ভালোবাসতাম। একদিন আমরা একটা ঢাল বেয়ে হেঁটে যাচ্ছিলাম, আমরা তখন পাহাড় বেয়ে উঠছিলাম। সে বলল তার একটা কম্বলের প্রয়োজন ছিল। আমি কম্বল আনতে গিয়েছিলাম, কিন্তু যখন আমি ফিরে আসি তখন হুইল চেয়ার এবং আমার স্ত্রী কেউই বাইরে ছিল না। হয়তো আমি হুইল চেয়ারটি লক করতে ভুলে গিয়েছিলাম। হুইল চেয়ারটি পাহাড়ের রাস্তা দিয়ে দ্রুত নেমে যাওয়ার পর রাস্তায় একটি চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা খায়। আমি আমার স্ত্রীকে এই একই হসপিটালে ভর্তি করি এবং সেখানেই সে মারা যায়। সে মারা গেল ঠিকই, কিন্তু সে আমার কাছে কখনো বোঝা ছিল না। ঠিক তেমনি তুমিও তোমার মায়ের কাছে বোঝা নও। তখন মিজো লিকে বলে, যেদিন তুমি তোমার স্ত্রীকে এখানে এনেছিলে আমি তোমাকে দেখেছিলাম, তুমি একেবারে ভেঙে পড়েছিলে। তুমি আর আমার মা একই রকম, আর তোমার স্ত্রী আর আমি একই রকম। আমি যা করতে চাই তোমার স্ত্রীও তাই করতে চাইতো। এই কথা বলে মিজো লির হাতটা তার গালে রাখে। ওরা দুজন চোখ বন্ধ করে। তারা দেখতে পায় লিয়ের স্ত্রী তাকে খুব ভালোবাসতো। এটা স্পষ্ট, তার স্ত্রী তার উপর বোঝা হতে চায়নি, তাই সে তার উপর চিৎকার করত, যাতে সে রেগে যায় এবং তাকে ছেড়ে দিয়ে গিয়ে নতুন করে সুখী জীবনযাপন করে। কিন্তু লি কখনোই তার স্ত্রীকে ঘৃণা করত না, তাই সে কোনো উপায় না পেয়ে সেদিন হুইলচেয়ারের লক নিজেই খুলে দিয়েছিল। যদিও লি এটার জন্য নিজেকেই দোষ দিত, মনে করত যে সে ওই দিন লকটা লাগায়নি। সে নিশ্চয়ই এমন কিছু করেছে যার কারণে তার স্ত্রীর এই দুর্ঘটনা ঘটেছে। সেই অপরাধ বোধের কারণেই সে ফিউনারেলেও যায়নি। লি চোখ খোলার পর সামনে তার স্ত্রীকে দেখতে পায়। সে বলে, মরতে যাওয়া ব্যক্তির ভয় লাগে না, কিন্তু এই ভয় অবশ্যই থাকে যে তার মৃত্যুর পর তার পরিবার তাকে ভুলে যেতে পারে। তুমি কি আমাকে ভুলে গেছো? স্ত্রীর কাছ থেকে এই প্রশ্ন শুনে লি জোরে জোরে কাঁদতে থাকে আর বলে, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। তার স্ত্রী বলে যে, আমি আমার নিজের কষ্টের চেয়ে তোমার জন্য বেশি চিন্তিত ছিলাম। আমার জন্য তুমি এত কষ্ট পেয়েছো, কিন্তু আমি তো তোমাকে খুশি দেখতে চাই। এই কারণেই আমি আমার জীবন শেষ করে দিয়েছি। তুমি আমার প্রতিটি স্মৃতিকে জীবন্ত রেখো এবং নিজের জীবনকে উপভোগ করো। লি অনেকক্ষণ কাঁদে। যখন সে চোখ খোলে তখন তার সামনে না ছিল তার স্ত্রী আর না ছিল মিজো। লি অনেকদিন পর বাড়ি যায় এবং অনেকদিন পর তার বেডরুমে ঢোকে। সে এতদিন ধরে ওই বেডরুমে আসেনি, কারণ এই ঘরে তার স্ত্রীর সকল স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে আসতে তার দ্বিধা করত। সে ভেবেছিল এখানে সে তার স্ত্রীকে মিস করবে এবং এটি তাকে কষ্ট দেবে, কিন্তু এখন সে উপলব্ধি করতে পেরেছে যে তার ওই রুমে ঢোকা উচিত। সে মনে করত তার জন্য এটা যন্ত্রণা, কিন্তু এটি ছিল তার ওষুধ। এই সত্য জেনে লি শান্ত হয়ে যায়। তারপর সে হসপিটালে যায় এবং মিজোকে দেখে। সে এখন জেগে আছে এবং তার আত্মা তার শরীরের ভেতরেই আছে। লি মিজোর ইচ্ছে পূরণ করতে এসেছে। লি মিজোর হাত স্পর্শ করার সাথে সাথেই মিজো বুঝতে পারে এটা লি। মিজো জানে লি তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে এসেছে। মিজোর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। লিয়ের তখন ভীষণ মন খারাপ হয়, কারণ মিজো আর এই পৃথিবীতে থাকবে না। শেষবারের মতো গুড বাই বলে লি অক্সিজেন এবং অন্যান্য ইকুইপমেন্ট বন্ধ করে দেয় এবং এইভাবেই মিজো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লি বাইরে বেরিয়ে আসে এবং এখন সে তার স্মৃতিগুলোকে ভুলে গিয়ে নয়, বরং সেই সবকিছুকে নিয়ে জীবন কাটাতে চায়। এবং এর সাথে সাথেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।